This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গা তদন্তে সাহায্য পাচ্ছে না এনআইএ। 4 দিন হয়ে গেল এনআইএ তদন্ত শুরু করেছে, অথচ পুলিশ এখনো পর্যন্ত কেস ডায়েরিটাই জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে তুলে দিতে পারেনি বা দেয়নি। কেন? আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, তুমি তো জানো এটা আমারও হাতে নেই। এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি বলেই কি রাজ্য পুলিশ সংঘাতে জড়াতে চাইছে? এক্ষেত্রেও এই 4 দিনে বার কয়েক বেলডাঙ্গা থানায় গিয়েছেন এনআইএর অফিসাররা। কেস ডায়েরিটা তো হাতে পেতে হবে, সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়াল পার্ট তদন্ত চালানোর। বহরমপুর সাইবার ক্রাইম থানাতেও গিয়েছেন এনআইএ টিম। এর ফাঁকেই জাতীয় তদন্তকারীরা বেলডাঙ্গার গড়ুয়া মোড়ের ঘটনাস্থল ঘুরে দেখেছেন। লালগোলার শিয়ালদা রেল লাইনের ছাপাখানা সংলগ্ন রেলগেট এলাকায় গিয়েছেন এনআইএ টিম। সেখানে ভাঙচুর করা হয়েছিল, ব্যাপক ভাঙচুর চলেছিল, আগুন জ্বলেছিল। সিসিটিভি ফুটেজ হাতে পেতে বেলডাঙ্গা পুরসভাতেও গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরেও কেন বেলডাঙ্গার কেস ডায়েরি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না? সিসিটিভি ফুটেজও কি হস্তান্তর করা হয়েছে? সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? রাজ্য প্রশাসনের ইগো, নাকি রাজ্য প্রশাসন এখানে অন্য কিছু মনে করছে, নাকি কেন্দ্রের সঙ্গে সংঘাতের জায়গা থেকেই রাজ্য পুলিশ এনআইএকে কিছুটা লেজে খেলাতে চাইছে? কোনটা বলুন তো? আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, তুমি তো জানো এটা আমারও হাতে নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন এতে আমার হাতও নেই, এটা আমার হাতেও নেই। তাহলে অশান্তি যাদের হাতে ছিল, যাদের উস্কানিতে বেলডাঙ্গার অশান্তি হয়েছিল, তাদের যদি কেন্দ্রীয় গোয়েন্দারা খুঁজে বের করেন বা করার চেষ্টা করেন, তাতে রাজ্যের কোনো আপত্তি থাকার তো কথা নয়। তাহলে আপত্তি কোথায়? যেখানে মুখ্যমন্ত্রী নিজে জানেন বা তার দল জানে যে বেলডাঙ্গার অশান্তিতে প্ররোচনাটা আসলে কাদের ছিল, উস্কানিটা আসলে কাদের ছিল, অন্তত তাদের দাবি তো সেই রকমই। তাহলে রাজ্য পুলিশের বা রাজ্য সরকারের বাধা কোথায় সহযোগিতা করতে? আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, প্রমাণ হয়েছে কারা এগুলো করেছে, তারা অ্যারেস্ট হয়েছে। সেখানে কংগ্রেসেরও আছে, মিমেরও আছে, অনেক আছে এরকম। আমি আর নতুন করে বলতে চাই না। আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। দেখুন, বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীর এই গোটা স্টেটমেন্টটা যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এটা পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে এর মধ্যে। তার কথাতেই তার কথা কাটা গেছে। কীরকম? তিনি একবার অশান্তিতে প্ররোচনার কথা বলছেন, প্ররোচনা কারা দিয়েছে সকলের জানা। তার দলের অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলার যিনি সভাপতি তৃণমূলের ডেভিড, তিনিও বলছেন সবার জানা, তারা ধরা পড়েছে। আবার মুখ্যমন্ত্রী বলছেন বেলডাঙ্গার হিংসা স্বতঃস্ফূর্ত। তাহলে প্ররোচনাও আছে, আবার স্বতঃস্ফূর্তও হয়। এটা তো পরস্পর বিপরীতমুখী স্টেটমেন্ট। কোনটা ঠিক বলুন তো? তিনিই তো বলেছেন যে আমি করাইনি, আমরা করাইনি। তাহলে কারা করিয়েছে? মুখ্যমন্ত্রীর পুলিশ কেন এনআইএকে সেই তথ্য দিচ্ছে না? যারা প্ররোচনা দিয়েছিল তাদের নাম কি কেস ডায়েরিতে আছে? প্ররোচনা দেওয়া লোকগুলোকে গ্রেফতারে রাজনৈতিক জায়গা থেকে যদি কোনো বিবাদ বিতর্ক হয়, যদি তাই মনে হয়, তাহলে কেন এনআইএর হাতে পুরোটা ছেড়ে দেওয়া হচ্ছে না? নাকি পুলিশ মন্ত্রী নিজে একটু সংশয়ে রয়েছেন বা ঘেটে রয়েছেন কোনোভাবে?
দেখুন, বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে। হাইকোর্ট বলেছিল যে এনআইএ চাইলে তদন্তভার গ্রহণ করতেই পারে। বেলডাঙ্গায় বারবার হিংসাই প্রধান বিচারপতিকে ধন্দে ফেলেছে। হাইকোর্ট মনে করে সেই জট এনআইএর গোয়েন্দারা খুলতে পারেন যে বারবার এখানে হিংসে হচ্ছে কেন। আচ্ছা, রাজ্য কেন এনআইএর বিরোধিতায় সুপ্রিম কোর্টে যেতে গেল? মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। কেন্দ্রীয় সরকার মনে করলেই না, ব্যাপারটা এরকম নয় যে হাইকোর্ট এনআইএ অর্ডার করেছে। এগুলো তো বিজেপির শাখা সংগঠন, সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন। তো কেন্দ্র তো এর আগেও বিভিন্ন জায়গায় এনআইএ পাঠিয়েছে। তার কাজ কি? ভোটের সময় তৃণমূলের সংগঠকদের ডেকে পাঠিয়ে লিস্টটা দিয়ে দেয় বিজেপি, তাদের বলা এলাকা ছেড়ে চলে যাও, ভোটের সময় থেকো না, বা বিজেপির হয়ে কাজ করো, অমুক তমুক। এইটা করতে তৃণমূলের নিজেদের, ওদের বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে আর তৃণমূলের সংগঠনকে ডিস্টার্ব করার জন্য এনআইএকে ব্যবহার করা হয়। পুরো প্ল্যান ভুলই করা, যাতে হিন্দুরা আস্তে আস্তে বেলডাঙ্গা ছেড়ে চলে যায়। পরিষ্কার কথা, দ্বিতীয় পাকিস্তান তৈরি করার প্ল্যানিং চলছে, বাংলাদেশ তৈরি করার প্ল্যানিং চলছে। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে। এ বড় অদ্ভুত যুক্তি পার্থভৌমিক বাবুরা যা বলছেন। আচ্ছা, তৃণমূলের নেত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতারা প্রত্যেকেই বলেছেন যে এই বেলডাঙ্গার কেসটায় তাদের লোকজনের কোনো হাত নেই, তাদের যারা কর্মী সমর্থক তাদের কোনো হাত নেই, তারা কনফিডেন্ট। এটা কারা আছেন? একটু আগে ডেভিডের কথা শোনাচ্ছিলাম, অপূর্ব সরকারের কথা। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে তো আমরা করাইনি, তাহলে যদি অন্য কেউ করিয়ে থাকে তাদেরকে এনআইএ ধরুক, এটা রাজ্য সরকার কেন চাইছে না? তাহলে তো এনআইএ ভালো কাজই করবে যদি তাদের ধরে, রাজ্যবাসীও তো তাই চাইবে। তৃণমূলের যদি কোনো আপত্তি না থাকে এবং তৃণমূলের সেখানে যদি কোনো লোক না থেকে থাকে, তাহলে এনআইএ কাকে ধরলো না ধরলো তাতে তৃণমূলের কি এসে যায়? ধরতে দিন না। ঠিক এই জায়গা থেকেই সুপ্রিম কোর্টে এনআইএ বিরোধিতা। তৃণমূল কি ধরেই নিয়েছে যে বেলডাঙ্গায় এনআইএ তদন্ত আরেকটু এগোলে আসলে ধরা পড়বে শাসক দলের নেতারাই, ভোটের আগে হেনস্থা করা হবে? পার্থ কুণালদের কথাতেই একদম তৃণমূলের আশঙ্কার জায়গাটা পরিষ্কার, মানে পার্থ ভৌমিক এবং কুণালবাবুদের কথায়। শামশেরগঞ্জ, বেলডাঙ্গায় হিংসা, যেভাবে ভারতীয় রেলের প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, রেলের তরফেও তা নিয়ে আজকে উদ্বেগ জানানো হয়েছে। সেখানে মালদার কথাও বলা আছে। আচ্ছা বলুন তো, এখানে কোন দিন, মানে আমাদের রাজ্যে কোন এজেন্সি কোন কেসটায় সুষ্ঠুভাবে তদন্ত করতে পেরেছে? একে একে বলে যাই। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডির কি হাল হয়েছিল, নতুন করে আপনাদের আর মনে করিয়ে দেওয়ার দরকার নেই, মাথা ফেটে গেছিল। সারদা মামলায় সিবিআই, আজও শোনা যায় যে সেই বহু চর্চিত রহস্যময় লাল ডায়েরি এখনো পর্যন্ত সিবিআই নাকি পায়নি, উদ্ধারই করতে পারেনি, মানে তাদের নাকি হস্তান্তর করা হয়নি, এমনটাই অভিযোগ। অমিত শাহর একটা কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন, অন্য অবিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন্দ্র যখন কোনো প্রকল্প রূপায়ণ করতে যায় তখন সেখানে প্রোটোকল মেনে রাজ্য কাজ করে, সেই রাজ্য কাজ করে। তিনি বিশেষ করে তামিলনাড়ু, অখিলেশের সময় উত্তরপ্রদেশ এর উদাহরণ দিয়েছিলেন কিছুদিন আগে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, এটা অমিত শাহর অভিযোগ ছিল। এখানে সরকার রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের যে কোনো কাজে বাধা দিচ্ছে, এটাই ছিল তার অভিযোগ। পার্টিকুলারলি এই বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কেই অমিত শাহ এই মন্তব্যটা করেছিলেন। অমিত শাহর এই অভিযোগের একটা কারণ বিএসএফের জমি। কেন্দ্র রাজ্য চাপানুতরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারছে না বিএসএফ। রাষ্ট্রের সুরক্ষার প্রশ্নে এই বিষয়টা আদালতেও গড়িয়েছে। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां आकर मीटिंग कर कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है? We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CIF,
CISF for railway. So whole land I cannot give right now. 5 বার স্বরাষ্ট্র সচিব এসেছেন মাননীয় অমিত শাহজি, তিনি নিজে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। তারপরেও এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইশারাতে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য জমি দেওয়া হয়নি। या आप घुसपैठ होने देना चाहते हो और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। Why they are raising it just on the eve of election? Do you know? Earlier there was a system within 15 kilometers BSF can move. Now this present health minister 50 किलोमीटर कर दिया। वो जाके गांव में सताते हैं, डराते हैं, गोली का चलाते हैं, गोली करते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। वो करे ना बॉर्डर फेंसिंग पूरा, वो स्टेट को ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे, रुपया उन्होंने दे दे, हम कर देंगे, लेकिन नॉट 15 किलोमीटर्स, नॉट 50 किलोमीटर्स, 15 किलोमीटर्स जो अर्लियर थे। এই ভুল আমাকে বারবার করতে হয়, তবুও করব, কারণ মানুষের স্বার্থে। আমাদের এই বিচিত্র রাজ্যে সিবিআই বাধা পায়, ইডি মার খায়, বর্ডারে বিএসএফ এর জন্য জমি চেয়েও সহসা পাওয়া যায় না। এমনকি নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার যখন গ্রামে গ্রামে ঘুরে দেখতে আসেন এসআইআর এর কাজ কেমন চলছে, তখন প্রমিলা বাহিনীকে নামিয়ে দিয়ে অবশ্যই দলের মদতে, শাসক দলের মদতে ঝ্যাঁটা দেখানো হয়। অথচ মনিরুল ইসলামরা বিডিও অফিস ভাঙচুর করে, রাজ্য সরকারের প্রপার্টি ভাঙচুর করে, বিডিওর দিকে বা অন্য ডিপার্টমেন্টের অফিসারের দিকে চেয়ার ছুঁড়ে মেরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান। এই জন্যই বলছিলাম বিচিত্রবঙ্গ। নির্বাচন কমিশন বারবার বলা সত্ত্বেও এফআইআর দায়ের হয় না। এটাতে কি আত্মতৃপ্তি? একে তো আত্মতৃপ্তিই বলবেন, তাই তো? ফারাক্কার বিধায়ক এখন নিজেকে রবিনহুড ভাবতে শুরু করে দিয়েছেন। মনিরুল ইসলাম তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন নিজেকে এতদিনে বিধায়ক বলে মনে হচ্ছে, জনপ্রিয়তা নাকি তার আরও বেড়ে যাচ্ছে। মানে বিডিও অফিস ভাঙচুর করে বিধায়কের কাজটাই তিনি করেছেন। রাজ্য সরকারের অফিসারকে চেয়ার ছুঁড়ে ফেট দিয়ে তিনি যে এতটুকু অনুতপ্ত নন সে কথা আগেই বলেছিলেন। এই আত্মতৃপ্তির একটাই অর্থ, মনিরুলরা নির্দ্বিধায় ফের সরকারি অফিস ভাঙচুর করতে পারেন এবং অফিসারের দিকে চেয়ার কেন অন্য কিছু ছুঁড়েও মারতে পারেন। ফারাক্কার বিধায়কের কাছে এটাই কি বিপ্লব? প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। তো চেন রিয়াকশন, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ওর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এখনো মনিরুলটা ডিএমকে এখনো মেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, এই ওদের বাবার ভাব। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুরমুশ করে দেওয়ার ব্যবস্থা করত। আমার বাড়িতে তুমি বুলডোজার চালাবা? যদি বুলডোজার আজকে চালিয়ে দিতাম। মনিরুল ইসলামকে জেলে ভরার আগে বিজেপির সমস্ত এমএলএ এমপি জেলে যাওয়া উচিত।
তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব। ভয় পাচ্ছি, বলা যায় না, হুটো ঝোট বাড়ির মেয়েদের ঝোট মারে করে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। এবার দেখাবো খাস কলকাতার ঘটনা। 48 ঘন্টা হয়ে গেল কাকুলিয়ার ঘটনায়, মানে দক্ষিণ কলকাতার কাকুলিয়ার ঘটনায় সোনা পাপ্পু, সোনার ছেলে এখনো অধরা। পুলিশ আজ পাপ্পুর ঘনিষ্ঠ সাগরেদ বাবু সোনাকে অ্যারেস্ট করেছে, কিন্তু অশান্তির মূল কারিগর সোনা পাপ্পু, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। আমরা জানি না ছুঁতে পারেনি না ছুঁতে চায়নি। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার আত্মপক্ষ সমর্থনে আজ ফেসবুক পেজ থেকে লাইভও করেছে। সে দাবি করেছে যে ঢাকুরিয়ার 55 তলা বস্তির অশান্তিতে তার কোনো যোগ বা ভূমিকা নেই, বাড়ির পুজো নিয়েই ব্যস্ত ছিল সে। সোনা বাপুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে। শুভেন্দু অধিকারী আমার ব্যাপারে বলছিল নাকি আমি বিড়ি কুড়িয়ে খাই। আমি নিজেই ব্যবসা করি, সোনার দোকান আছে আমাদের, আমরা বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক না, উনি বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক ছিল। ফুলে ফেপে উঠেছে, টিএমসির হাত ধরে ফুলে ফেপে উঠেছে, আপনাদের নাকি ভোট লুট করি, আপনাদের মিছিল আটকে দিই। তাহলে আপনারা রিপোর্ট করেননি কেন? আপনাদের তো সংগঠনই নেই, কারোর নামে কাউ দোষ চাপাতে হবে তাই দোষ চাপায়। সোনা পাপ্পু বেশ রাজনীতির কথা বলতে পারে, দেখেছেন তো? এই সোনা পাপ্পুর ফেসবুক লাইভ দেখে কসবার গুলশান কলোনির মিনি ফিরোজের কথাটা মনে পড়ে গেল। আচ্ছা, সোনা পাপ্পু যদি নির্দোষ হবে, সাহস যে কোনো অন্যায় করেনি, তার বাড়িতে সেদিন ছিল, তুই ক্যামেরাতে পুজো করছিল, এরম ছবিতে নাকি ধরা আছে, তাহলে সে তো প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে, ফেসবুক লাইভ করার দরকার কি আছে? সে তো বেরিয়ে এসে থানার সামনে দাঁড়িয়ে বলবে আমাকে ধরুন, কিছুই প্রমাণ করতে পারবেন না, কারণ আমি ছিলাম না সেখানে, তাই তো? সেই সৎ সাহসটুকু তিনি দেখাতে পারছেন কি? বলছিলাম কসবার গুলশান কলোনির এই ফিরোজের কথা, ফিরোজ খান মনে আছে? গুলশান কলোনির গুলিকাণ্ডে মিনি ফিরোজ যাকে বলা হয়, সেই মিনি ফিরোজের দিকে আঙুল উঠেছিল। পুলিশের খাতায় অনেক দিন ধরে সে ছিল ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অথচ নিয়মিত ফেসবুকে পোস্ট করত এই ব্যক্তি, লাইভে আসতো, অথচ পুলিশ তাকে ধরতে পারেনি। এসআই অফিসের বাথরুমের সামনেই পাঠ্য বইয়ের পাহাড়, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে পান্ডুয়ায়। থানার পাশেই ইটাচুনা চক্রের এসআই অফিস, সেখানে বাথরুমের সামনে ফেলে রাখা হয়েছে স্কুলের বই। শিক্ষা দপ্তরের অফিস দপ্তরে এমন ছবি ঘিরে শোরগোল। এসআইআর কাছে রিপোর্ট তলব হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে, ডিআই। তীব্র নিন্দা শাসক বিরোধী সব পক্ষে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পর্ষদের নিয়ম শিখিয়ে তুলে মোবাইল ব্যবহার। পূর্ব বর্ধমানের জামালপুরে আজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিকে আঙুল। অভিযোগ প্রতিবাদ করায় শিক্ষকদের হাতে মার খেতে হয়েছে স্কুল পরিদর্শককে। এসআই প্রশান্ত কবিরাজ নার্সিংহোমে ভর্তি। পরীক্ষা পরিদর্শনে গিয়ে এই হাল তার। মারধর করে আটকে রাখার অভিযোগ, পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। অন্যদিকে ধূপগুড়িতে সেখানে বালি মাফিয়াদের দাপাদাপি। গিলান্ডি নদীগর্ভ থেকে অবাধে বালি লুটের অভিযোগ উঠছে। ট্রাক্টর, পিকআপ ভ্যানের শব্দে আজকাল ঘুম ভাঙছে বাসিন্দাদের। প্রশ্নের মুখে বিএলআরও দপ্তর, সেচ দপ্তর ও সেই সঙ্গে পুলিশের ভূমিকাও। প্রশাসনের নাকের ডগায় কিভাবে লুট হচ্ছে উত্তর নেই প্রশাসনের কাছে। শাসকের মদতে এই কারবার চলছে, অভিযোগ বিরোধীদের। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হুলস্থুল। রোগী মৃত্যু ঘিরে বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক বিক্ষোভ। অভিযোগ, রোগীকে অন্য জায়গায় নিয়ে যেতে বাধা দেওয়া হয়, তার জেরেই এই অবস্থা। তুমুল বিক্ষোভ মৃতের পরিবারের। পুলিশ গিয়ে শেষে পরিস্থিতি কোনো মতো সামাল দেয়। রোগীর পরিজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।